আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। অরক্ষিত রেল ক্রসিং এর ফলে বাড়ছে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসাইন, নজরুল ইসলাম ও NKBA নয়ন। প্রথমে চলে যাচ্ছে আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। অরক্ষিত রেল ক্রসিং এর ফলে বাড়ছে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসাইন, নজরুল ইসলাম ও NKBA নয়ন। প্রথমে চলে যাচ্ছে নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী বিলাল। বিলাল, এই নিয়ে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জানাবেন? তো আপনাকে শুরুতেই জানিয়ে রাখতে চাই যে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন ৮ জোড়া ট্রেন চলাচল করে এবং এই ট্রেনে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিন নারায়ণগঞ্জ এবং ঢাকার পথে চলাচল করে এবং এই যে ৮ জোড়া ট্রেন চলাচল করে এই জন্য ঢাকা নারায়ণগঞ্জ রেলপথের যে ১৬ কিলোমিটার এলাকা রয়েছে এর মধ্যে বৈধর চেয়ে অবৈধ
লেভেল ক্রসিং এর সংখ্যা কিন্তু বেশি, অর্থাৎ ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত 16টির মতো আছে অবৈধ লেভেল ক্রসিং, অরক্ষিত লেভেল ক্রসিং, যেগুলোতে দিয়ে আসলে বাঁশ কিংবা স্থানীয়রা লোহা দিয়ে এই লেভেল ক্রসিং গুলো নির্মাণ করেছেন। সেখানে কিন্তু গেটম্যানও থাকে না, ফলে প্রায় এই জায়গাগুলো দিয়ে কিন্তু যে যানবাহনগুলো চলাচল করে সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটে। ঠিক তেমনই একটি লেভেল ক্রসিং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটি শহরের চাষারা বালুরমাঠ এলাকার একটি লেভেল ক্রসিং। আমরা দেখাতে চাই এখানে প্রতিনিয়ত কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহনগুলো চলাচল করছে এবং এই জায়গা পার হয়েই কিন্তু যে চাষারা থেকে নারায়ণগঞ্জে পথের যে ট্রেনগুলো যায় সেই ট্রেনগুলো কিন্তু এখান দিয়ে চলাচল করে। শুধুমাত্র চাষারা থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত যে 1 কিলোমিটার এলাকা রয়েছে এই অংশটুকুর মধ্যে কিন্তু 3টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। এখানে কিন্তু আসলে প্রায় ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যাওয়ার খবর কিন্তু আমরা শুনতে পাই এবং এই ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে এটি আসলে দীর্ঘদিন ধরে এই অরক্ষিত লেভেল ক্রসিং, এটি নিয়ে বারবারই নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠনগুলো কিন্তু তারা দাবি জানিয়ে এসেছেন যাতে করে লেভেলগুলোকে বৈধ করা হয়। বিভিন্ন ধরনের মানববন্ধন সহ নানা কর্মসূচিও করেছেন। নারায়ণগঞ্জ জাতীয় অধিকার সংরক্ষণ ফোরামের যুগ্ম আহ্বায়ক তরিকুর সুজন আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা তার কাছ থেকে জানবো যে এই যে অবৈধ লেভেল ক্রসিং, অরক্ষিত লেভেল ক্রসিং নিয়ে আপনারা আন্দোলন করছেন, বারবার জানাচ্ছেন, তারপরেও কিন্তু কেন সমাধান হচ্ছে না? না দেখেন, একটা বিষয় যে নারায়ণগঞ্জের এই যে রেল সড়ক রেলপথ এটা খুবই অরক্ষিত এবং আপনি দেখবেন যে গত বছরের অর্থাৎ 2024-এর এইটা হচ্ছে 12 সেপ্টেম্বরও ট্রেনে কাটা পড়ে একজন মারা যায়। তারপর এই 24-এরই সম্ভবত 4 ডিসেম্বর না এটা হচ্ছে মুন্সিগঞ্জে একজন শিক্ষক ট্রেনে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। আমরা পরিষ্কারভাবে মনে করি এই যে মানুষ মারা যাচ্ছে তার জন্য কিন্তু রেলওয়েকে কোনো জবাবদিহি কিংবা শাস্তির আওতায় আসতে হয় না। ফলে এইটা পুরোটা হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং জবাবদিহিতার ফল। প্রত্যেকটি মৃত্যুর জন্য তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা করা হতো এবং তারা যদি এই সমস্ত মৃত্যুর জন্য জবাবদিহি করতেন এবং নাগরিক জীবন যাপনে তাদের এই ভূমিকাটা আমরা মনে করি সড়কটাকে রেল সড়কটাকে কিছুটা নিরাপদ করত এবং সেটার সাথে আরো মনে করি যে এই সড়কটাকে নিরাপদ করার জন্য রেল কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ নেওয়াটা প্রয়োজন। তো আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই, গতকাল মঙ্গলবার যে ফরিদপুরে একই পরিবারের 5 জন এই রেলপথের দুর্ঘটনায় মারা গেছেন, সেই মরদেহগুলো কিন্তু নারায়ণগঞ্জে তাদের বাড়িতে আনা হয়েছে এবং এখন কিন্তু পুরো এই ভুইয়াপাড়া এলাকাতে কিন্তু শোকের মাতম চলছে। একইভাবে নারায়ণগঞ্জ শহরের 1 নং গেট এলাকাতেও কিন্তু 2 বছর আগে একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে সেখানেও কিন্তু 7 জনের মতো প্রাণহানির ঘটনা ঘটে। অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ পথে এই অবৈধ অরক্ষিত লেভেল ক্রসিং এর কারণে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে। এটি নিয়ে আসলে যারা এই রেলপথকে দেখভালের দায়িত্বে আছেন তারাও কিন্তু বিষয়গুলো অবগত আছেন এবং তারা কিন্তু প্রতিনিয়তই এই বিষয়গুলো জানেন, কিন্তু এটি নিয়ে আসলে কোনো ধরনের উদ্যোগ না নেওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা যেমনি কমছে না তেমনি অবৈধ লেভেল ক্রসিং গুলোকে বৈধ করা কিংবা এগুলোকে নিরাপদ করার জন্য যে কার্যকরী ব্যবস্থা সেটিও কিন্তু নিচ্ছেন না। তো হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই ঢাকা নারায়ণগঞ্জ রেল পথের যে অরক্ষিত রেল লাইন রয়েছে সেই বিষয় নিয়ে সবশেষ আমরা এই বিষয়ে আরো জানতে এখন যাব গাজীপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, জানাবেন গাজীপুরের অরক্ষিত লেভেল ক্রসিং এর সার্বিক। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন আপনার মতো গাজীপুরও কিন্তু অরক্ষিত রেল ক্রসিং যেন মৃত্যুর ফাঁদ। গাজীপুরের জেলার মধ্যে আপনি জানেন যে প্রায় অর্ধশতাধিক কিন্তু এই সমস্ত অবৈধ রেল ক্রসিং রয়েছে। সে সমস্ত অবৈধ আপনার অরক্ষিত রেল ক্রসিং এর ফলে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং আপনি জানেন যে গাজীপুরে এই পর্যন্ত কিন্তু প্রায় 45 জনের মতন কিন্তু দুর্ঘটনায় নিহত হয়েছেন এই বছর আর কি। আপনার গত বছর থেকে আজকে পর্যন্ত হিসাব এই অবস্থা
গাজীপুর থেকে যে জেলার মধ্যে যে সমস্ত অরক্ষিত রেল ক্রসিংগুলো রয়েছে, রাস্তা পারাপারের জন্য খালি রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু একটি নির্দেশনা দিয়ে তারা শেষ করেছেন তাদের এই মানে নির্দেশ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গুরুত্বপূর্ণ রেল ক্রসিংগুলোতে কিন্তু অরক্ষিত রেল ক্রসিংগুলোতে জনসাধারণের জন্য রাস্তা পারাপারের জন্য একটি শুধু সাইনবোর্ড ব্যবহার করেই তারা শেষ করেছেন এবং সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে অরক্ষিত রেল ক্রসিংগুলো যেন মৃত্যুর ফাঁদ। আপনি জানেন যে কিছুদিন পর পর কিন্তু গাজীপুরের এই সমস্ত রুটে কিন্তু আপনার সড়ক দুর্ঘটনায় কিন্তু আপনার কিছুদিন পূর্ব কিন্তু ট্রাক বোঝায় একটি ট্রাক হঠাৎ করে রেলওয়ে বা মানে আপনার এই অরক্ষিত রেল ক্রসিং দিয়ে ঢুকে পড়ে এবং তখন কিন্তু এখানে 4 জনের প্রাণ যায়। এবং আপনারা জানেন যে এই সমস্ত গাজীপুর থেকে শুরু করে আপনার কালীগঞ্জ এবং আপনার সবগুলো সড়কগুলোতেই কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে এবং বিশাল এই অরক্ষিত রেল ক্রসিংগুলো যেটা রয়েছে সেখানে কিন্তু গার্ডের যে ব্যবস্থা অর্থাৎ গেটম্যান পর্যাপ্ত পরিমাণ না থাকা এবং তাদের সিগন্যাল দিতেও সমস্যা এবং গহীন জঙ্গলের ভিতরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু গেটম্যান না থাকায় মানুষ কিন্তু সড়কে কিন্তু মানুষ চলাচল করছে নিজ দায়িত্বে, অর্থাৎ নিজ দায়িত্বে যখন আজকে কিন্তু ঘন কুয়াশা, এই কুয়াশার মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু আপনার জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই সমস্ত রেল ক্রসিংগুলো কিন্তু তারা পার হচ্ছেন। তো এইভাবেই গাজীপুরের যে সমস্ত অরক্ষিত রেল ক্রসিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে একটি মৃত্যুর ফাঁদ বলাই চলে এবং সব জায়গায় আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ গেটম্যান না থাকা এবং নানান ধরনের সেই আগের দিনের মতোই কিন্তু এখান থেকে যে সিগন্যাল সেগুলো দেওয়া হচ্ছে এবং গেটম্যানেরও নানান দুঃখ কষ্টের কথা কিন্তু তারা বলছেন। তাদের কিন্তু আধুনিকরণ করা হয়নি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গেট আছে, কিন্তু এই গেটটি নামানো হয় না, উঠানো হয় না এবং গেটের যে জায়গা সেটা কিন্তু ঘাস হয়ে রয়েছে এবং আপনি জানেন যে সবগুলো জায়গায় কিন্তু একই অবস্থা বিরাজ করছে এবং গাজীপুরে যে আপনার শতাধিক মানে অরক্ষিত রেল ক্রসিং রয়েছে সেগুলো কিন্তু দিন দিন কিন্তু দুর্ঘটনার সংখ্যা বাড়ছেই এবং আমি যেখানটায় আছি সেখানটা হলো বুরুলিয়া এলাকা। এখানে কিন্তু কিছুদিন পর পর এই জায়গাটাই কিন্তু দুর্ঘটনার শিকার হয় এবং এখানে কিন্তু আপনারা জানেন যে একের পর এক দুর্ঘটনার শিকার হয়ে কিন্তু বেশ কিছু মানুষ অর্থাৎ কিছুদিন পর পর কিন্তু এখানে দুর্ঘটনার শিকার হয় এবং এই একটি আঞ্চলিক সড়কের পাশেই কিন্তু আপনার একটি ব্যস্ততম জায়গা, এখানে কিন্তু কোনো সিগন্যালের কোনো ব্যবস্থা, আধুনিক কোনো ব্যবস্থা না থাকার ফলে কিন্তু দুর্ঘটনা হচ্ছে। এরকমটা কিন্তু এখানে যে গার্ডম্যান রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ আধুনিকায়ন করা হয়নি এবং তারা এখনো সেই মোবাইলে কিন্তু মাঝে মধ্যে যে সিগন্যাল দেন নেটওয়ার্ক না থাকলে তাদের বিপদে পড়তে হয়, এরকমটাই কিন্তু জানিয়েছেন। তো আমরা দেখেছি যে এখানে কিন্তু যে মানে ক্রসিং রয়েছে সেটা এখনো মানে কখনোই ফেলা হয় না এবং সেটা মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে যারা এই সড়ক দিয়েই চলাচল করেন তারা কিন্তু রিস্ক নিয়েই কিন্তু সড়ক ওঠেন। আপনারা জানেন যে দুই পাশেই গহীন জঙ্গল, সেই জঙ্গলের কারণে কিন্তু তাদের অনেক সময় সিগন্যাল না বুঝেই কিন্তু আপনার অটো রিক্সা বা ট্রাক এখানে উঠে পড়লেই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন। তো এইভাবেই গাজীপুরে যে আপনার প্রায় শতাধিক অর্ধশত অরক্ষিত রেল ক্রসিং রয়েছেন, তো সাধারণ মানুষ বলছেন যে এই সমস্ত রেল ক্রসিং গুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করে এবং আধুনিকরণ করার জন্য কিন্তু তারা সাধারণ যে মানুষ রয়েছেন তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন নয়ন। ধন্যবাদ নজরুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের বলমারি একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে, যেখানে এই গত 1 বছরে 2 জন নিহত হয়েছেন এবং পাশেই একটি অরক্ষিত রেল ক্রসিং যেখানে 2 ভ্যান চালক নিহত হন ট্রেনের ধাক্কায়। তো আমরা সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ সূত্র এবং বিভিন্ন সূত্রে জানতে পেরেছি আমাদের ফরিদপুর জেলায় মোট 90 কিলোমিটার রেলপথ রয়েছে। এখানে মোট 27টি অরক্ষিত রেল ক্রসিং আছে। এর ভিতর 22টিতে আপনার গেটম্যান নেই এবং 5টিতে গেটম্যান আছে। তো ওনাদের যে হিসাব মতে যে এই যে 27টি রেল ক্রসিং এবং রেল গেট, তো এটা ওনাদের অফিসিয়াল ভাবে হলেও রেলের, কিন্তু আমরা যতটা জানতে পেরেছি কমপক্ষে ফরিদপুরে এই 90 কিলোমিটার যে রেলপথ, এই রেলপথে প্রায় অর্ধশতাধিক অরক্ষিত রেল ক্রসিং আছে।
দর্শক, আপনারা জেনে থাকবেন যে গতকাল ফরিদপুরের কাফুরাতে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা নামক স্থানে 5 জন কিন্তু যাত্রী, মাইক্রোবাসের যাত্রী, তারা কিন্তু ঘটনাস্থলে এবং হসপিটালে নিহত হয়েছেন। তো আমি স্থানীয়দের সঙ্গে এবং বিভিন্ন লোকজন যারা আছে তাদের সঙ্গে কথা বলে যতটা জানতে পেরেছি, মানে বেশিরভাগ রেল ক্রসিংয়ে যে দুর্ঘটনাটা ঘটে এটা অনেকটা তারা চালকের অবহেলাকেও দায়ী করেছেন। তারা এমনটি বলেছেন যে অনেক সময় যারা ট্রেনের চালক তারা কিন্তু ঠিক মতন হুইসেল দেন না, এবং এই অরক্ষিত রেল গেটে, রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় ঠিক মতন অনেকে জানতে পারে না যে কখন গাড়ি আসছেন, যার কারণে এলোমেলো চলাফেরার কারণে এবং শত শত গাড়ি, ভ্যান, রিক্সা, বিভিন্ন পরিবহন যাতায়াতের কারণে কিন্তু আপনার এই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তো আমি যতটা জানতে পেরেছি বিভিন্ন কারণে এই ফরিদপুরে প্রায় এই গত 1 বছরে 40 জন এই রেলে কাটা পড়ে নিহত হয়েছেন। যদিও সবাই এই রেল ক্রসিং এর নিহত হননি, তবে এই 40 জনের মৃত্যুর খবর আমরা গত 1 বছরে পেয়েছি। সর্বশেষ আমার কাছে ফরিদপুর থেকে এই ছিল এনকেবি নয়ন, দেশ টিভি, ফরিদপুর। অরক্ষিত রেল ক্রসিং এর ফলে বাড়ছে দুর্ঘটনা এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনাদের সবাইকে ধন্যবাদ। ঢাকা বরিশাল মহাসড়ক 4 লেনে উন্নীত না হওয়ায় বেড়েছে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে, জানাবেন বিস্তারিত। দেখুন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কিন্তু বরিশালে কিন্তু যেমন যাত্রী চাপ বেড়েছে সড়কপথে, তার সাথে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে যানবাহনগুলো, এবং এই ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু প্রতিনিয়তই আসলে যে গণপরিবহনগুলো আছে সেই গণপরিবহনের সংখ্যা বেড়েই চলেছে, এবং এর ফলে কিন্তু প্রতিনিয়তই আসলে দুর্ঘটনা ঘটছে, এবং এই শীতে কিন্তু একটু দুর্ঘটনার মাত্রা বেশি বেড়ে গিয়েছে, কারণ যেহেতু শীতে ঘন কুয়াশা পড়ে এবং এর ফলে কিন্তু আসলে এই দুর্ঘটনাগুলো বেশি হয়। এবং আমরা কথা বলেছিলাম চালকদের সাথে, যারা গণপরিবহনের চালক আছে তাদের সাথে, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে ঢাকা বরিশাল মহাসড়কটি আসলে 2 লেনের, এবং এই 2 লেনের হওয়ার কারণে কিন্তু আসলে যে পরিমাণ যানবাহন এই বেড়েছে, এর ফলে কিন্তু প্রতিনিয়তই আসলে দুর্ঘটনা ঘটছে, এবং অনেকেই আসলে বেপরোয়া যানবাহন চালায়, এই কারণে কিন্তু দুর্ঘটনার মাত্রাটা আরও বেড়ে গেছে। এবং বাস চালক যারা আছে তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে এই মহাসড়কটি একে তো 2 লেনের, তার উপরে আবার 3 হুইলার সহ বিভিন্ন যানবাহন এখানে চলাচল করে, ফলে কিন্তু এই দুর্ঘটনার পরিমাণটা প্রতিনিয়তই আসলে বাড়ছে। এবং সবশেষ এই ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু গত 2 জানুয়ারি এক মোটর সাইকেল চালক কিন্তু বাস চাপায় নিহত হয়, এবং প্রতিনিয়তই আসলে কম বেশি আহতের ঘটনা ঘটে এই ঢাকা বরিশাল মহাসড়কে। আমরা কথা বলছিলাম হাইওয়ে পুলিশের সাথে, হাইওয়ে পুলিশ যেটা আমাদেরকে জানিয়েছে আসলে প্রতিনিয়ত আসলে যারা চালক আছে এই মহাসড়কটিতে, একে তো 2 লেনের সড়ক, তার উপরে সবাই একটু সুযোগ পেলেই বেপরোয়া গতিতে গাড়ি চালায়, এবং এই বেপরোয়া গতির কারণেই কিন্তু মূলত এই দুর্ঘটনাগুলো ঘটছে। যদিও আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে বরিশাল থেকে যে কোনো পরিবহন 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছায়, তবে অনেক পরিবহনই আছে যে তারা বেশি তাড়াহুড়ো করার কারণে আসলে এই দুর্ঘটনাগুলো প্রায় ঘটে থাকছে। এর পাশাপাশি যে 3 হুইলার সহ যে যানবাহনগুলো আছে তার কারণেও কিন্তু তাদের কিছু বেখেয়ালি চলাচলের কারণেও কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। আমরা কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের সাথে, তারা যেটা বলেছে যে এই 2 লেনকে 4 লেনে উন্নীত করার জন্য জমি অধিগ্রহণ চলছে, এবং সরকারের অনুমতি পেলে পরই কিন্তু তারা এর কাজ শুরু করবে। বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ।
পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে শীতের প্রকোপ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু ও তারেক রহমান। প্রথমে যাচ্ছি পঞ্চগড়ে। বাবু, খেটে খাওয়া মানুষের জীবনে শীত কি প্রভাব ফেলেছে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। তো আপনাকে, আপনি জানেন যে আসলে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, বরাবরই কিন্তু আসলে শীতের তীব্রতা থাকে বেশি। আজকে যদিও তাপমাত্রা কিছুটা উন্নতি হচ্ছে, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ থেকে কিছুটা উন্নতি হচ্ছে। 14.2 ডিগ্রি সকালে তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তবে তাপমাত্রা 14.2 হলেও কিন্তু আসলে আজকে সারাদিনের মধ্যে এখন পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি। পুরো আকাশ যেন মেঘাচ্ছন্ন হয়ে আছে, যখন কখন যেন বৃষ্টি নামবে এরকম একটি ভাব বিরাজ করছে। এর পাশাপাশি যদি বলি যে অনেক মানুষ আজকে যেহেতু নগরকুমারী হাট, এই হাটে কিন্তু আসলে মানুষের সমাগম ব্যস্ত লোকজনের সমাগম অনেকটা বেড়ে গেছে। আমরা দেখছি যে এখানে যেগুলো দোকান রয়েছে, অর্থাৎ ফুটপাতের দোকান, গরম কাপড়ের দোকান, পুরাতন কাপড়ের দোকান, সেই দোকানগুলোতে আমরা দেখছি যে ক্রেতাদের কিছুটা ভিড় বেড়েছে। যে আর এতদিন ধরে আমরা দেখেছি যে আসলে ফুটপাতের দোকানগুলো এক প্রকার গরম থাকার কারণে তারা বেচা বিক্রি কমে গেছে। আজ থেকে হয়তোবা এই বেচা বিক্রি ধুম পড়বে, যেহেতু পৌষের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। পৌষে সাধারণত কনকনে ঠান্ডা বিরাজ করে পঞ্চগড়ে, কিন্তু আমরা দেখেছি যে এবারে পৌষ মাসের অর্ধেকটি সময় প্রায় হাস্য উজ্জ্বল রৌদ্রের মধ্যে ছিল পুরো আকাশ। এই কারণে কিন্তু ঠান্ডার যে তীব্রতা, সেই ঠান্ডার তীব্রতা কিন্তু ছিল না। আর এখন শেষ ভাগে এসে কিন্তু আমরা দেখেছি যে ঠান্ডার তীব্রতা বেড়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার যেগুলো অসহায় মানুষজন আছে তারা অত্যন্ত কষ্টে রয়েছে। বিশেষ করে আমরা দেখছি যে এখানকার যারা অটো চালক, ভ্যান চালক এবং রিক্সা চালক, তাদের একটি ভাড়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ সকাল ভোর থেকে এসে কিন্তু আসলে তাদের এই 11টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত অনেকেই 50 টাকা আয় করতে পারেনি, এরকম অবস্থা। অথচ কিন্তু আমরা দেখেছি যে গরমের সময় কিন্তু প্রত্যেকটি ভ্যান চালক বা রিক্সা চালক সেখানে 500 থেকে 700 টাকা আয় হয়। এখন দৈনন্দিন আয় কিন্তু তাদের কিন্তু 1 থেকে 150 টাকা হয়ে দাঁড়িয়েছে। এই যখন অবস্থা, তখন আসলে পঞ্চগড়ের জনজীবনে অনেকটা স্থবিরতা রয়েছে। আমরা সকালে দেখেছি যে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে, আবার অনেকেই যাচ্ছে কিন্তু সরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেকেই আবার একটি কম্বল বা শীতবস্ত্রের জন্য ছুটছে সরকারি বেসরকারি যে অফিস আদালতগুলো রয়েছে সেগুলোতে ছুটছে। আমরা কথা বলবো একজন ভ্যান চালকের সাথে। আপনার কাছে জানতে চাই যে এই শীতে আপনার ভাড়া কেমন? এই শীতে তেমন ভাড়া নাই, মানে শীতের জন্য মানুষ ঘর থেকে বাইরে হচ্ছে না, কম বাইরে, ভাড়া কম হয়েছে বর্তমান শীতে। কত টাকা ইনকাম হয়? বর্তমান ডেইলি 400-500 টাকা হয় সারাদিন। আমরা শুনছিলাম যে একজন ভ্যান চালক বলছিল যে সারাদিনে তাদের যে দৈনন্দিন আয় সেটি অনেকাংশে কমে গেছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক সাবেদ আলী আমাকে জানিয়েছেন 45,000 শীত বস্ত্র কিন্তু বিতরণ অব্যাহত রয়েছে। 1 লক্ষ চাহিদা কিন্তু ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। হয়তো শীত বাড়লেই সেগুলো বাকি যে 55,000, এই 55,000 শীত বস্ত্র কিন্তু এসে পৌঁছাবে বলে এমনটি আশা করেছে জেলা প্রশাসক। এবং হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং অতিরিক্ত কুয়াশা পড়লে কিন্তু আসলে বীজতলা এবং আলুর ক্ষতি হবে বলে এমনটি জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে শীত পরিস্থিতি জানাতে রয়েছেন তারেক রহমান। আমি তারেক, আপনার জেলার শীত পরিস্থিতি কেমন জানাবেন?
ধন্যবাদ বাবু আপনাকে। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ একবার প্রান্তিক নিউ মার্কেট এলাকাতে। আমি কিন্তু সকাল থেকে খোঁজ খবর রাখছিলাম চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিক পর্যায়ে মানুষজনের সাথে কথা বলছিলাম, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা সহ যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের সঙ্গে আমি কথা বলছিলাম। তারা বলছে যে এবছর আসলে প্রচুর পরিমাণে হঠাৎ করে শীত বেড়ে যাচ্ছে, আবার কিছু পরিমাণ শীত কমে যাচ্ছে। আজকে কিন্তু বেলা 11টার আগে কিন্তু সূর্যের দেখা মেলেনি, 11টার পরে সূর্যের দেখা মিলেছে, তবে শীতের তীব্রতা কিন্তু কমেনি। আমি কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের ত্রাণ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে চাঁপাইনবাবগঞ্জে গরম কাপড়ের চাহিদা বিপুল পরিমাণ থাকলেও কিন্তু চাহিদার তুলনায় তারা যে বরাদ্দ পেয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মাত্র তারা 10,000 কম্বল বিতরণের জন্য বরাদ্দ পেয়েছে। এছাড়া কিন্তু বেসরকারি কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে তারা কিন্তু কিছু কম্বল পেয়েছে, সেই কম্বলগুলো তারা বিতরণ অব্যাহত রেখেছে। তবে জনগণ যেটা বলছে বা প্রান্তিক পর্যায়ে মানুষজন যেটা বলছে কি যে পরিমাণ কম্বল সরকারের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে তা একেবারে অপ্রতুল। এই কম্বল দিয়ে তারা কিন্তু শীত নিবারণ করতে পারছে না এবং চাহিদার তুলনায় একেবারে কম। অনেক মানুষ কিন্তু কোনো ক্রমে একটিও এখন পর্যন্ত তারা কম্বল পায়নি। যারা কম্বল পায়নি তারা কিন্তু একেবারে মানবতর জীবনযাপন করছে। তারা আমাকে জানিয়েছিলেন যে যেহেতু প্রচুর পরিমাণে শীত পড়ছে, এই শীতের কারণে কিন্তু অনেক নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। ঘর থেকে বের হতে না পারার কারণে কিন্তু অনেকের জীবিকাও বন্ধ হয়ে গেছে। এই জীবিকা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা অনেকটা হচ্ছে যে অনেক কষ্টে দিন যাপন করছে। এই যে শীত বাড়ার কারণে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে ফুটপাতের যে দোকানগুলো আছে গরম কাপড়, সেই দোকানগুলোতে কিন্তু ভিড় বেড়েছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় বাড়ছে এবং এই কাপড়গুলোর দামও কিন্তু বেশি রাখছেন বলে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন। জি, তবে এই শীত বাড়ার কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষরা তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যদি এই কম্বল যদি বিতরণ না করা হয় এবং তাদের চাহিদা যদি না পূরণ করা হয় তাহলে তাদের কষ্ট আরো দিন দিন বাড়বে। যেহেতু এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। গেল 3 মাসে ময়মনসিংহে সরকারিভাবে 11,736 মেট্রিক টন চাল ক্রয় করা গেছে, তবে ধান ক্রয় করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, তবে কি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রাতে পৌঁছতে পারবে না সরকার? কি আছে তথ্য আপনার কাছে সর্বশেষ জানাবেন? গত বছরের নভেম্বরের 17 তারিখ থেকে চাল এবং ধান সংগ্রহের কার্যক্রম শুরু করে সরকার এবং সেটি কিন্তু শেষ হচ্ছে 28শে ফেব্রুয়ারির মধ্যেই শেষ হচ্ছে। এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে চাল কিছু সংগ্রহ হলেও এখনো পর্যন্ত কিন্তু ধানের যে লক্ষ্যমাত্রা ছিল, অর্থাৎ এখনো পর্যন্ত 1 ছটাক ধানও কিন্তু তারা সংগ্রহ করতে পারেননি। অর্থাৎ ধানের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 16,000 মেট্রিক টন ছিল লক্ষ্যমাত্রা এবং ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত তারা সংগ্রহ করতে পারেননি। এবং তারা বলছেন যে সরকার ধানের দাম যে নির্ধারণ করেছে সেই দাম অনুযায়ী কিন্তু মিলার এবং কৃষক যারা রয়েছেন তারা কিন্তু ধান দিতে আগ্রহী নয়, যার কারণে কিন্তু তারা ধান সংগ্রহ করতে পারছেন না সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা দেখছি যে সরকার নির্ধারিত রেট হচ্ছে 33 টাকা কেজি, যদিও ধান বাহিরে কৃষকরা আরো বেশি দামে বিক্রি করতে পারছেন, যার কারণেই কিন্তু সরকারিভাবে ধান ক্রয়ের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না। সেই বিষয়ের কারণেই কিন্তু এছাড়া চালের লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ জেলায় প্রায় 40,000 মেট্রিক টন। ইতিমধ্যেই কিন্তু 12,000 মেট্রিক টনের মতো চাল সংগ্রহ করা হয়েছে এবং আগামী 10 মার্চের মধ্যেই কিন্তু চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু শেষ হবে। এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে চালের দামও কম থাকার কারণে সরকারিভাবে যে চাল সংগ্রহ কার্যক্রম সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং মিলাররা তাদেরকে কোনোভাবেই চাল দিচ্ছেন না। এবং মিলাররা বলছেন যে তাদের বেশি দামে ধান কিনে চাল কিন্তু কম দামে তারা কোনোভাবেই বিক্রি করতে পারবেন না, সেই বিষয়টি তারা বলছিলেন। যদিও কয়েকজন মিলার বলছেন যে তাদের লাইসেন্স টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু সরকারকে কম দামে চাল দিতেও কিন্তু বাধ্য হচ্ছেন, এতে কিন্তু তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেই বিষয়টি মিলাররা বলছিলেন। এবং যারা সরকারি কর্মকর্তা অর্থাৎ জেলা খাদ্য নিয়ন্ত্রক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে মিলারদেরকে তারা নানাভাবে বুঝিয়ে কিন্তু চাল সংগ্রহ করার চেষ্টা করছেন এবং ধান সংগ্রহের
যে আশাটুকু রয়েছে সেটি কিন্তু তারা একেবারেই বাদ দিয়ে দিয়েছেন, কারণ ধান সংগ্রহ কোনোভাবেই করা যাচ্ছে না এবং যেহেতু বাহিরে অনেক দামে কিন্তু কৃষকরা তাদের ধান বিক্রি করতে পারছেন, যার কারণে কিন্তু সরকারি গুদামে তারা কিন্তু দান দিচ্ছেন না এবং সেই আশাটুকু বাদ দিয়ে কিন্তু তারা চাল সংগ্রহের দিকে কিছুটা মনোযোগী হয়েছেন এবং তারা বলছেন যে যদিও চাল সংগ্রহের জন্য মিলার এবং সংশ্লিষ্ট কৃষক যারা আছেন তাদেরকে কিন্তু নানাভাবে বুঝিয়ে তারা কিছু চাল সংগ্রহ করার চেষ্টা করছেন, আর কৃষক এবং মিলাররা বলছেন যে তারা বাহিরে কিন্তু উচ্চ মূল্যে চাল বিক্রি করতে পারছেন, যার কারণে কিন্তু সরকারি দামে কিন্তু গুদামগুলোতে চাল দেয়া তাদের কোনোভাবেই সম্ভব হচ্ছে না এবং যদিও যে মিলার চাল দিচ্ছেন তাদের লাইসেন্স টিকিয়ে রাখার জন্য এবং তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা পূরণে কিন্তু অনেকটাই ব্যাগ পোহাতে হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ধান চাল ক্রয়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা নিয়ে সর্বশেষ। চট্টগ্রাম ও বগুড়ায় বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম ও সঞ্জু রায়। শুরুতেই যাচ্ছি সঞ্জুর কাছে। সঞ্জু, হাসপাতালের রোগীর চাপ কেমন দেখছেন জানাবেন। তোয়া উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় গেল কয়েকদিন থেকেই কিন্তু শীতের তীব্রতা বেড়েছে। দিনে কখনো গরম, আবার রাতে ব্যাপক ঠান্ডা এবং গতকাল রাত থেকে এই ঠান্ডার সাথে কিন্তু যুক্ত হয়েছে হিমেল হাওয়া এবং এটির কারণে গেল কয়েকদিন থেকে কিন্তু শহরের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি হাসপাতালগুলোতে বেড়েছে শীতের প্রাদুর্ভাবজনিত রোগীর সংখ্যা। আমি আজকে দাঁড়িয়ে আছি সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে। 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালে গেল 24 ঘন্টায় এখন পর্যন্ত 30 জন শিশু বিভিন্ন রোগ নিয়ে ভর্তি হয়েছে, যার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি 24 জনই ভর্তি হয়েছে ডায়রিয়া অসুখ নিয়ে। এর পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে আমরা খোঁজ নিয়েছি, দেখেছি যে ঠান্ডার কারণে কিন্তু বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত অসুখও বেড়েছে। যাদের ঠান্ডাজনিত অ্যালার্জির সমস্যা রয়েছে সেগুলোও কিন্তু বাড়ছে। শুধুমাত্র শিশু নয়, সাধারণ মানুষেরও যে অসুখের যে তীব্রতা তাও কিন্তু বেড়েই চলেছে। তবে আমাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে 800 জনের চিকিৎসা সক্ষমতা থাকলেও সেখানে কিন্তু বর্তমানে ভর্তি রয়েছে 1600 জন এবং একই রকম ভাবে বেসরকারি যদি ক্লিনিকের পরিসংখ্যান কিছুটা বলি, মানুষের আসলে আর্থিক অবস্থা বিবেচনায় বেসরকারি ক্লিনিকগুলোর থেকে সরকারি হাসপাতালগুলোতেই কিন্তু এখন রোগীর চাপটা বেশি। আমরা একটু সরাসরি কথা বলবো সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের মেডিকেল অফিসার উম্মে হুমায়রার সাথে, যে আজকে তারা কেমন রোগী পাচ্ছেন এবং শীতের প্রাদুর্ভাবজনিত কি কি রোগ নিয়ে রোগীরা আসছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আসলে ডায়রিয়ার প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছে। আমাদের 20 বেডের এই ওয়ার্ডে প্রায় 30 জনের মতন রোগী ভর্তি আছে, যার বেশিরভাগই প্রায় 24-25 জনই ডায়রিয়ার রোগী। তো আমরা যেটা সবচেয়ে বেশি আমরা সমস্যা ফেস করছি যে অভিভাবকের স্যালাইনটা ঠিকমতো গোলাচ্ছে না। হ্যাঁ, তারা এই ব্যাপারে সচেতন না, কিন্তু এ কারণে তাদের পানি শূন্যতা এবং যে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স এটা অনেক বেশি আমরা পাচ্ছি। তো আমার অনুরোধ থাকবে যে বাচ্চারা যখন পাতলা পায়খানা হবে তাদেরকে অবশ্যই স্যালাইন ঠিকমতো গুলায় খাওয়াতে হবে এবং প্রতিবার পায়খানার পর খাওয়াতে হবে এবং অন্য সময় সাদা পানি এবং তরল খাবারটা বেশি খাওয়াতে হবে। হ্যাঁ, আর এবং বাচ্চার খাওয়া দাওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে যেন ময়লা খাবার না খায় এবং পুরানো খাবার, বাসি খাবার যেন তাদেরকে না খাওয়ানো হয়। এই জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে। ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন, আসলে চিকিৎসকরাও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বাড়তি এই রোগীদের যে ভিড় সেগুলোকে সামলাতে এবং রোগীদের কিন্তু তাদের পক্ষ থেকে সেবা দিতে তারাও কিন্তু নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। বগুড়ার যে 2টি সরকারি হাসপাতাল সেখানে কিন্তু ওষুধের সরবরাহ রয়েছে, কিন্তু নষ্ট রয়েছে কিছু পরীক্ষার যন্ত্রপাতি। সবকিছুকে উপেক্ষা করেও সাধারণ মানুষ সেবা পাক, তাদের কাঙ্ক্ষিত, এটি তাদের প্রত্যাশা। এই বিষয়ে আমরা আরো খবর জানবো। আমরা চলে যাচ্ছি সরাসরি চট্টগ্রামে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাজিম। শীতজনিত যে রোগের কথা বলা হচ্ছে সেটি আসলে ধীরে ধীরে বাড়ছে, কারণ গত বেশ কয়েকদিন ধরে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালগুলোতে শীতের রোগ নিয়ে কিন্তু সাধারণ মানুষ আসছেন। কারণ আমরা যেটি দেখেছি গত কয়েকদিন ধরে চট্টগ্রামে কিন্তু শীতের যে তীব্রতা সেটি ধীরে ধীরে বাড়ছে। নগরের চাইতে কিন্তু জেলার উপজেলাগুলোতে শীতের যে তীব্রতা সেটি খুব বেশি দেখতে পাচ্ছি, কারণ শীতের কারণে কিন্তু শীতজনিত রোগেরও যে প্রাদুর্ভাব সেটিও ধীরে ধীরে বাড়ছে। কারণ ইতিমধ্যে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া এসব রোগ নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে সাধারণ রোগীরা আসলে ভিড় করছেন। সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছেন কিন্তু শিশুরা, কারণ সদ্য নবজাতক থেকে শুরু করে 10 থেকে 12 বছর বয়সী যেসব শিশু রয়েছে তারা কিন্তু এসব রোগে আক্রান্ত হচ্ছেন। তবে
আশঙ্কাজনক হচ্ছে যে তারা দ্রুতই কিন্তু শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন। শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার কারণে কিন্তু হাসপাতালে আনার সাথে সাথে তাদেরকে অক্সিজেন দেয়া লাগছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। কারণ আমরা যে হাসপাতালে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে দৈনিক গড়ে আসলে 30 থেকে 35 জন, আবার 35 থেকে 40 জন রোগী পর্যন্ত এই হাসপাতালে আসেন। তাদের মধ্যে অধিকাংশ কিন্তু শিশু, পাশাপাশি যারা বৃদ্ধরা রয়েছেন যাদের বয়স 40 থেকে উপরের দিকে, তারাও কিন্তু সেজন্য এসব রোগে আক্রান্ত হচ্ছে। সেজন্য চিকিৎসকরা বলছেন আসলে নগরের চেয়ে জেলার যেসব উপজেলাগুলো রয়েছে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, এইসব উপজেলায় কিন্তু শীতজনিত রোগের প্রাদুর্ভাব আরো বেশি। কারণ উপজেলাগুলোতে ঠান্ডা বেশি পড়ার কারণে মূলত এসব রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে শিশুদের যে আক্রান্তর হার সেটি ধীরে ধীরে বাড়ছে। এতে করে অভিভাবক যারা রয়েছেন তাদের মাঝে এক ধরনের উদ্বিগ্ন কাজ করছে। কারণ আমরা সকাল থেকে হাসপাতালে এসে যেমনটা দেখছি, এখানে বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলাতে কিন্তু তারা শিশুদেরকে নিয়ে কিন্তু তাদের অভিভাবকরা হাসপাতালে ভিড় করছেন। যারা আসছে তাদের অধিকাংশ কিন্তু শ্বাসকষ্ট থেকে শুরু করে নিউমোনিয়া বেশি দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন যারা শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার শুরুতেই কিন্তু নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তো শীতজনিত রোগ নিয়ে চমেক হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।